প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লাসিক্যাল মডেল। আমরা ম্যাক্রো ইকোনমিক্সে আয় এবং নিয়োগ তত্ত্বে সম্পর্কে ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বক্তব্য আমরা আলোচনা করব। ক্লাসিক্যাল মডেলটা কি? এটা হচ্ছে বিংশ শতাব্দীর প্রথম দিকে এবং ঊনবিংশ শতাব্দী অষ্টাদশ শতাব্দীও আমরা ধরতে পারি। এই সময়ে যে সমস্ত অর্থনীতিবিদগণ অর্থনীতিতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদে বিশ্বাসী ছিলেন এবং সামষ্টিক অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগে অর্জনে বিশ্বাসী ছিলেন, সেই সমস্ত অর্থনীতিবিদরা হচ্ছেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে আমরা বুঝি একজন ব্যক্তি সে নিজে সিদ্ধান্ত নেবে সে কোন পণ্যটা ভোগ করবে। একজন উৎপাদক সে নিজে সিদ্ধান্ত নেবে সে কোন পণ্যটা উৎপাদন করবে। অর্থনীতিতে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না। অর্থনীতি যদি এইভাবে সরকারের হস্তক্ষেপ ব্যতীত ব্যক্তি উদ্যোগে পরিচালিত হয়, তাহলে অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হবে। অষ্টাদশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর বিশেষ করে 1936 সালে জন ম্যানার্ড কেইন্সের যা জেনারেল থিওরি এমপ্লয়মেন্ট, ইন্টারেস্ট অ্যান্ড মানি, এই গ্রন্থ প্রকাশের পূর্ব পর্যন্ত এই চিন্তাধারা যে সমস্ত অর্থনীতিবিদরা ছিলেন তারা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ নামে পরিচিত। যেমন অ্যাডাম স্মিথ, জন স্টুয়ার্ট মিল, জে.বি. সে, মার্শাল, পিগু, এরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ নামে পরিচিত। বর্তমান সময়েও যদি কেউ এইভাবে স্বয়ংক্রিয় পূর্ণ নিয়োগ অর্জনে বিশ্বাসী হন, তিনিও ক্লাসিক্যাল চিন্তাধারার অর্থনীতিবিদ হিসাবে পরিচিত হবেন। এখন প্রশ্ন হলো ক্লাসিক্যাল মডেলটা কি? এই যে ক্লাসিক্যাল চিন্তাধারার অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, জে.বি. সে, জন স্টুয়ার্ট মিল, আলফ্রেড মার্শাল, পিগু, ওনারা সামষ্টিক অর্থনীতিতে আয় নিয়োগ সম্পর্কে যে বক্তব্যগুলো প্রদান করেছেন সেই বক্তব্যের সমন্বয় হচ্ছে ক্লাসিক্যাল মডেল। আমরা জানি অর্থনীতিতে দুটো দিক আছে,
একটা হচ্ছে ডিমান্ড সাইড, অপরটা হচ্ছে সাপ্লাই সাইড, অর্থাৎ চাহিদার দিক হতে এবং যোগানের দিক হতে। ক্লাসিক্যাল মডেলে সব সময় যোগানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লাসিক্যাল মডেল হচ্ছে একটা সাপ্লাই সাইড অর্থনীতি। এখানে চাহিদাটা সবসময় যোগানের সাথে সমন্বয় করে, অর্থাৎ যোগান যা হবে অর্থনীতির বিভিন্ন চলকের মাধ্যমে, চলকের ঘাত প্রতিঘাতের মাধ্যমে চাহিদাটাও তাই হবে। অর্থাৎ এখানে যোগান চাহিদার সাথে সমন্বয় করে না, চাহিদা যোগানের সাথে সমন্বয় করে। এই জন্য এই ক্লাসিক্যাল মডেল হচ্ছে একটা যোগান ভিত্তিক অর্থনীতি, যেখানে যোগান মুখ্য ভূমিকা পালন করে থাকে। যোগান মুখ্য ভূমিকা পালন করে থাকে, অর্থাৎ এখানে যে সমস্ত লোক কর্মে নিয়োগের উপযুক্ত, তাদের পূর্ণ নিয়োগের মাধ্যমে যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদিত হবে, সেটাই হচ্ছে অর্থনীতির ভারসাম্য জাতীয় আয়। অর্থাৎ যে পরিমাণ দ্রব্য এবং সেবা উৎপাদিত হবে, মানে সাপ্লাইয়ের দিক হতে যা উৎপাদিত হবে, মনে করি 1000 কোটি টাকা, ক্লাসিক্যাল মডেলে চাহিদাও যোগানের সাথে সমন্বয় করে 1000 কোটি টাকা হবে এবং ভারসাম্য জাতীয় আয় 1000 কোটি টাকা হবে। পরবর্তীতে এটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা ক্লাসিক্যাল মডেলের বিভিন্ন খাত বাজার নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই আমরা একটু শ্রম বাজার নিয়ে আলোচনা করতে চাই। শ্রম বাজারে শ্রমের চাহিদা, অর্থাৎ ডিমান্ড অফ লেবার, it is function of W divided by P. Demand of labor, it is function of W divided P. অর্থাৎ শ্রমের চাহিদাটা প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। এখানে W হচ্ছে আর্থিক মজুরি, যেটাকে আমি ইংরেজিতে বলি নমিনাল ওয়েজ, আর্থিক মজুরি। আর পিটা হচ্ছে দাম স্তর। ক্লাসিক্যাল মডেলে শ্রমের চাহিদা আর্থিক মজুরির উপর নির্ভরশীল, প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। আর এই প্রকৃত মজুরিটা হচ্ছে আর্থিক মজুরি W এবং দাম স্তর P, অর্থাৎ আর্থিক মজুরি এবং দাম স্তরের অনুপাত। প্রকৃত মজুরি হচ্ছে আর্থিক মজুরি এবং দাম স্তরের অনুপাত। আমরা ধরে নিচ্ছি যে কোনো একটা কলম ফ্যাক্টরিতে আর্থিক মজুরি হচ্ছে 1000 টাকা। একজন শ্রমিকের 1000 না, আমি 100 টাকা ধরছি। কোনো একটা কলম ফ্যাক্টরিতে একজন শ্রমিকের প্রতিদিন ডেইলি মজুরি হচ্ছে, ডেইলি আর্থিক মজুরি হচ্ছে 100 টাকা। মনে করি
ওই ফ্যাক্টরিতে একটি কলমের দাম হচ্ছে 5 টাকা। তাহলে কলম ফ্যাক্টরিতে ওই শ্রমিকের প্রকৃত মজুরি হচ্ছে W/P 100/5, 20টি কলম। কয়টি কলম? 20টি কলম। এর অর্থ দাঁড়ালো যে ওই কলম ফ্যাক্টরি একজন শ্রমিককে ডেইলি 100 টাকা আর্থিক মজুরি দেয়, কিন্তু তার প্রকৃত মজুরি হচ্ছে 20টি কলম। অর্থাৎ ওই 100 টাকা মজুরি দেওয়ার জন্য কলম ফ্যাক্টরিকে বাজারে 20টি কলম বিক্রি করতে হয়। অর্থাৎ 20টি কলম যদি বিক্রি হয় তাহলে ওই কলম ফ্যাক্টরি একজন শ্রমিকের মজুরি দিতে পারে। এখন ক্লাসিক্যাল অর্থনীতিতে আর্থিক মজুরি বলা হয়, শ্রমের চাহিদা বলা হয়েছে প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। আর্থিক মজুরির উপর নির্ভরশীল এই কথাটা কিন্তু বলা হয় নাই। কেন বলা হয় নাই আমি ব্যাখ্যা করছি। মনে করি শ্রমিকের আর্থিক মজুরি 100 টাকা ঠিকই আছে, কলমের দাম এখন কমে কত টাকা হলো? 4 টাকা হলো। কলমের দাম বেড়ে 10 টাকা হলো। 5 টাকার কলম, এটা বৃদ্ধি পেয়ে কত টাকা হলো? 10 টাকা হলো। এই পর্যায়ে শ্রমিকের আর্থিক মজুরি কিন্তু 100 টাকা, কিন্তু তার প্রকৃত মজুরি হচ্ছে W/P 100/10 সমান 10টি কলম। অর্থাৎ কলম ফ্যাক্টরি আগে ওই শ্রমিকের মজুরি 100 টাকা দেওয়ার জন্য বাজারে 20টি কলম বিক্রয় করতে হতো। এখন কলম ফ্যাক্টরিকে ওই শ্রমিকের মজুরি 100 টাকা দিতে হলে বাজারে কয়টি কলম বিক্রি করতে হবে? 10টি কলম। কারণ 10টি কলম বিক্রি করলে একটি কলম হচ্ছে 10 টাকা, 10টি কলমে কত? 100 টাকা। শ্রমিকের মজুরি দেওয়াটা সম্ভব হচ্ছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে শ্রমিকের প্রকৃত মজুরি 20টি কলম হতে 10টি কলম হ্রাস পেয়েছে। শ্রমিকের প্রকৃত মজুরি হ্রাস পেয়েছে, অর্থাৎ W/P শ্রমিকের প্রকৃত মজুরি হ্রাস পেয়েছে, বাট শ্রমিকের আর্থিক মজুরি কি? স্থির। শ্রমিকের আর্থিক মজুরি স্থির, কিন্তু দাম স্তর বাড়ার কারণে 5 টাকা হতে কত টাকা? 10 টাকা হওয়ার কারণে শ্রমিকের প্রকৃত মজুরি 20টি কলম হতে 10টি কলমে হ্রাস পেয়েছে। এই যে শ্রমিকের প্রকৃত মজুরি হ্রাস পেয়েছে, এতে কার লাভ হলো? মালিকের না শ্রমিকের? নিঃসন্দেহে মালিকের। কেন মালিকের? কারণ মালিক আগে একজন শ্রমিককে মজুরি দেওয়ার জন্য বাজারে 20টি কলম বিক্রি করতে হতো, এখন একজন শ্রমিককে মজুরি দেওয়ার জন্য বাজারে 10টি কলম বিক্রি করতে হয়। তাহলে বাকি 10টি কলম কার পকেটে যাচ্ছে? বাকি 10টি কলম মালিকের পকেটে যাচ্ছে, উৎপাদনকারীর পকেটে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রকৃত মজুরি হ্রাস পেলে উৎপাদনকারীর মুনাফা বাড়ে। উৎপাদনকারীর কি বাড়ে? মুনাফা বাড়ে। এর আগে আমি আরেকটা কথা বলতে পারি, উৎপাদনকারীর খরচ কমে, খরচ কমলে কি হচ্ছে?
মুনাফা বাড়ে। কেন? আগে সে 20টা কলম মজুরি বাবদ দিত, এখন 10টা কলম দিচ্ছে, এর মানে উৎপাদনকারী খরচ কমছে। এবং 10টা কলম দেওয়ার কারণে বাকি 10টা কলম এটা উৎপাদনকারীর পকেটে যাচ্ছে, ফলে উৎপাদনকারীর মুনাফা বাড়ে। আর যখনই উৎপাদনকারীর মুনাফা বাড়বে তখন উৎপাদনকারী উৎপাদন বাড়াবে। কি বাড়াবে? উৎপাদনকারী উৎপাদন কি করবে? বাড়াবে। আর যখনই উৎপাদনকারী কি করবে? উৎপাদন বাড়াবে, তখন উৎপাদনকারীর শ্রমের চাহিদা, ডিমান্ড অফ লেবার বাড়বে। উৎপাদনকারীর শ্রমের চাহিদাটা কি হবে? বাড়বে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম আর্থিক মজুরি স্থির থাকা অবস্থায় দাম স্তর বৃদ্ধি পাওয়ার কারণে প্রকৃত মজুরি হ্রাস পায়, ফলে উৎপাদনকারী খরচ হ্রাস পায়, ফলে উৎপাদনকারী মুনাফা বৃদ্ধি পায়, ফলে উৎপাদনকারী উৎপাদন বাড়াতে চাইবে। আর উৎপাদন বাড়াতে গেলেই উৎপাদনকারীর শ্রমের চাহিদাটা বাড়বে। ফলে আমরা দেখতে পাচ্ছি প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের চাহিদা বাড়ে। যেখানে আর্থিক মজুরি কি? স্থির। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম শ্রমের চাহিদাটা আর্থিক মজুরির উপর নির্ভরশীল নয়। শ্রমের চাহিদা প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। কারণ এখানে আর্থিক মজুরি স্থির থাকা অবস্থায় আমার শ্রমের চাহিদা কি হয়ে গেছে? বেড়ে গেছে। কিভাবে বেড়েছে? দাম স্তর বেড়ে যাওয়ার কারণে, 5 থেকে 10 টাকা হওয়ার কারণে আমার প্রকৃত মজুরি কমে গেছে, ফলে খরচ কমে গেছে, মুনাফা বেড়েছে। স্বাভাবিক, একজন উদ্যোক্তা, একজন পুঁজিপতি সে মুনাফার আশে উৎপাদন করে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বক্তব্য এই জায়গাতেই, একজন পুঁজিপতি সে মুনাফাকে সামনে রেখে তার উৎপাদন কার্যক্রম পরিচালনা করে। যখনই তার মুনাফার পরিমাণ বাড়বে সে তার কারখানায় উৎপাদন বাড়াতে চাইবে, আর যখনই সে উৎপাদন বাড়াতে চাইবে তখনই তার শ্রমের চাহিদা বাড়বে। তাহলে আমরা কি দেখলাম? আমি যদি এখন রিলেশনটাকে একটু সংক্ষেপে নিয়ে আসি, তাহলে আমি এখন এটা বলতে পারি যে প্রকৃত মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে। একইভাবে আমি বলবো যে প্রকৃত মজুরি বাড়লে শ্রমের চাহিদা কি? কমবে। কারণ প্রকৃত মজুরি বাড়লে উৎপাদনকারীর খরচ বেড়ে যাবে, ফলে উৎপাদনকারীর মুনাফার পরিমাণ কমে যাবে, ফলে উৎপাদনকারী উৎপাদনের পরিমাণ কমাবে, আর উৎপাদন কমাতে গেলে তার শ্রমের চাহিদাটা কমে যাবে। তাহলে প্রকৃত মজুরির সাথে শ্রমের চাহিদার আমরা সম্পর্ক পেলাম বিপরীত সম্পর্ক। এই কারণে আমাদের শ্রমের চাহিদা রেখা এটা ডান দিকে নিম্নগামী হবে। আমি যদি লম্ব অক্ষে যদি প্রকৃত মজুরি ধরি আর ভূমি অক্ষে যদি শ্রমের চাহিদা ধরি, ডিমান্ড অফ লেবার, তাহলে শ্রমের চাহিদা রেখা ইট ইজ ফাংশন অফ W/P, এটা ডান দিকে নিম্নগামী হবে। কেন ডান দিকে নিম্নগামী হবে সেটা আমরা জানি যে লম্ব অক্ষের ধরা চলক আর ভূমি অক্ষের ধরা চলক, এই দুটি চলকের মধ্যে যদি বিপরীত সম্পর্ক হয় তাহলে রেখা ডান দিকে নিম্নগামী হয়। আবার লম্ব অক্ষে ধরা চলক এবং ভূমি অক্ষে ধরা চলকের মধ্যে একইমুখী সম্পর্ক হয় তবে রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। আমরা দেখেছি আমাদের এখানে প্রকৃত মজুরি কমলে শ্রমের চাহিদা বাড়ে, প্রকৃত মজুরি বাড়লে শ্রমের চাহিদা কমে। অর্থাৎ লম্ব অক্ষে ধরা চলক হচ্ছে প্রকৃত মজুরি, ভূমি অক্ষে ধরা চলক হচ্ছে শ্রমের চাহিদা। এই দুইটার মধ্যে একটা কমলে অপরটা বাড়ে, একটা বাড়লে অপরটা কমে, বিপরীত সম্পর্ক। এই জন্য রেখাটা ডান দিকে নিম্নগামী হয়েছে। তাহলে আমরা দেখলাম যে ক্লাসিক্যাল মডেলে
শ্রমের চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয়। এখন আমরা ক্লাসিক্যাল মডেলে শ্রমের যোগান রেখা নিয়ে আলোচনা করব। শ্রমের চাহিদা যেভাবে প্রকৃত মজুরির উপর নির্ভরশীল, ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা মনে করেন যে সাপ্লাই অফ লেবার অর্থাৎ শ্রমের যোগান এটিও প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। অর্থাৎ শ্রমের চাহিদা যেভাবে প্রকৃত মজুরির উপর নির্ভরশীল, একইভাবে যে শ্রমের যোগানও প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। তো অবশ্য শ্রমের যোগান প্রকৃত মজুরির উপর নির্ভরশীল, ক্লাসিক্যালদের এই বক্তব্য বিখ্যাত অর্থনীতিবিদ লর্ড ম্যানার্ড কেইন্স এটা অত্যন্ত স্ট্রংলি বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে শ্রমের চাহিদা করে মালিক শ্রেণী, উদ্যোক্তারা, এবং সাধারণত উদ্যোক্তারা লেখাপড়া, জ্ঞান, দক্ষতা, প্রযুক্তি এবং তথ্য সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন। এই জন্য প্রকৃত মজুরি সম্পর্কে তাদের ধারণাটা হচ্ছে স্পষ্ট। অন্যদিকে শ্রমিক শ্রেণী এগুলো প্রত্যেকটি উপাদান অর্থাৎ লেখাপড়া, তারপর বিভিন্ন তথ্য উপাত্ত, এগুলো সম্পর্কে পরিপূর্ণ ধারণা কি রাখেন না, যার ফলে তারা প্রকৃত মজুরি সম্পর্কে জ্ঞাত নন। এবং শ্রমিকরা সাধারণত প্রকৃত মজুরির চেয়ে আর্থিক মজুরিকে গুরুত্ব বেশি দেয়। এই জন্য আর্থিক মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে শ্রমের যোগানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ শ্রমের যোগানটা আর্থিক মজুরির উপর নির্ভরশীল। এটা হচ্ছে লর্ড ম্যানার্ড কেইন্সের কি বক্তব্য। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি যে মজুরি 100 টাকা, দাম স্তর 5 টাকা, তাহলে প্রকৃত মজুরি কত? 100/5 সমান কত? 20টা কলম, 20টা কলম। এক্ষেত্রে মনে করি 1000 শ্রমিক কি হয়, ফ্যাক্টরিতে কি হয়, কাজ করে। এখন আসি আমরা আর্থিক মজুরি, আমরা ধরলাম 150 টাকা, আর দাম স্তর হচ্ছে কত? 10 টাকা। তাহলে প্রকৃত মজুরি কত? W/P 150/10 সমান কত? 15। তাহলে প্রকৃত মজুরি কি হয়েছে? হ্রাস পেয়েছে। তো প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমিকরা তাদের যোগানের পরিমাণটা কমিয়ে দেবে, কারণ শ্রমিকরা শ্রমের যোগান দেয়। মজুরি বেশি হলে সে শ্রমের যোগান বেশি দেবে, আর মজুরি কম হলে সে শ্রমের যোগান কমিয়ে দেবে। তাহলে প্রকৃত মজুরি কমে যাওয়ার কারণে, আগে 20টা কলম ছিল, এখন কয়টা? 15টা। শ্রমের যোগান কমে যাবে, মনে করি কত হবে? 800 ক্লাসিক্যাল মডেল অনুযায়ী। কিন্তু কেইন্সীয় মডেলে এই প্রকৃত মজুরিকে গুরুত্ব দেওয়া হবে না, কারণ কেইন্স বলেছেন শ্রমিকরা সাধারণত অনুন্নত জীবনযাপন, দুর্বল শ্রেণী, শিক্ষাগত জ্ঞানের স্বল্পতা, তথ্যপাত্য সম্পর্কে কম জ্ঞান,
ইত্যাদি থাকার কারণে তাদের পক্ষে প্রকৃত মজুরি এই যে 15 এটা সঠিকভাবে বের করা সম্ভব নয়। তারা আর্থিক মজুরিকে গুরুত্ব দেয়। তারা যখন দেখবে আর্থিক মজুরি 100 টাকা হতে বৃদ্ধি হয়ে কত হয়েছে, 150 টাকা হয়েছে, তাহলে শ্রমের যোগান 1000 থেকে বেড়ে কত হয়ে যাবে, 1200 হয়ে যাবে। অর্থাৎ ক্লাসিক্যাল মডেলে আমরা যেখানে দেখছি যে শ্রমের যোগান কমে যাচ্ছে, সেখানে কেইন্সিয়ান মডেলের শ্রমের যোগান কি হয়ে যেতে পারে, বেড়ে যেতে পারে। কারণ কেইন্স বলেছেন শ্রমের যোগানটা আর্থিক মজুরির উপর নির্ভরশীল। অন্যদিকে ক্লাসিক্যাল মডেলে বলেছে যে শ্রমের যোগানটা প্রকৃত মজুরির উপর নির্ভরশীল। এখন সেই যাই হোক, একটা ব্যাপারে উভয় মডেলে কিন্তু একমত, সেটা হচ্ছে মজুরি এইটা প্রকৃত মজুরি হোক আর আর্থিক মজুরি হোক, এই মজুরি যদি বৃদ্ধি পায় তাহলে শ্রমের যোগানটা বাড়বে। কে বাড়লে? মজুরি যদি কি হয়, বৃদ্ধি পায়, তাহলে শ্রমের যোগান কি হবে, বাড়বে। যেমন মনে করি আমাদের 1000 শ্রমিক আছে, কর্মে উপযুক্ত 1000 শ্রমিক আছে। আমরা ধরে নিচ্ছি যে আমাদের প্রকৃত মজুরি, আমি ক্লাসিক্যাল মডেল যেহেতু আলোচনা করছি, ক্লাসিক্যাল মডেলের আলোকে আমি বক্তব্য দেব 100 টাকা ডিভাইডেড বাই 10 সমান 10টি কলম। অর্থাৎ শ্রমিকরা ক্লাসিক্যাল মডেল অনুযায়ী প্রকৃত মজুরির উপর গুরুত্ব দেয়, 10টি কলম। এক্ষেত্রে আমরা ধরে নিলাম এই 1000 জনের ভিতরে 200 জন কাজ করতে রাজি। অর্থাৎ শ্রমের যোগান দিচ্ছে কতজন? 200 জন শ্রম যোগান দিচ্ছে। কেন কেন 1000 জন শ্রমের যোগান দিল না? এখন তো 1000 লোক কাজ করতে রাজি, কিন্তু W/P 100/10 = 10টি কলম যদি প্রকৃত মজুরি হয়, এই 1000 জনের ভিতরে 200 জন শ্রমের যোগান দিতে রাজি, বাকি 800 জন কেন দিল না? এই প্রশ্নের উত্তর হচ্ছে এই 1000 জন শ্রমিক তাদের প্রত্যেকের ইচ্ছা, চাওয়া পাওয়া, আকাঙ্ক্ষা, আর্থিক অবস্থা, অর্থনৈতিক অবস্থান, দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা ইত্যাদির মধ্যে পার্থক্য রয়েছে। এই 1000 জনের ভিতরে এই 200 জনের অভাব বোধটা খুব বেশি, প্রয়োজনটা খুব বেশি। এই জন্য 10টি কলম প্রকৃত মজুরি জেনে তারা কাজ করতে ইচ্ছুক, তারা শ্রমের যোগান দিচ্ছে। আর বাকি 800 জন মনে করছে প্রকৃত মজুরি 10টি কলম এটা খুবই কম, এই প্রকৃত মজুরিতে তারা শ্রমের যোগান দেবে না, এর চেয়ে বিশ্রাম নেওয়াটা ভালো। তারা বিশ্রামকে তারা কি করছে, পছন্দ করছে, তারা শ্রমের যোগান দিচ্ছে না। এখন এটা 100 টাকা আর দাম স্তর ধরলাম কত টাকা, কমে 5 টাকা হলো। এখন কতটা? প্রকৃত মজুরি 20টা কলম, প্রকৃত মজুরি 20টা কলম। তো প্রকৃত মজুরি 20টা কলম হলে এই আগের যে 200 জন তারা তো কাজ করতে রাজি থাকবে। কেন রাজি থাকবে? কারণ তারা তো 10টি কলমে কাজ করতে কি আছে, রাজি আছে। তাহলে প্রকৃত মজুরি যখন 20টি কলমের সমান হবে, এই 200 জন তো কাজ করবেই। এবং এদের সাথে যখন প্রকৃত মজুরি বাড়বে, এখান থেকে আরো 300 জন, কতজন? আরো 300 জন এখানে চলে আসবে কাজ করার জন্য। কাজ করার জন্য আরো কতজন চলে আসবে? 300 জন। মোট কতজন? 500 জন। অর্থাৎ প্রকৃত মজুরি 20 টাকা হলে শ্রমের যোগান বেড়ে কত হবে? 500। এই 500-র ভিতরে 200 হচ্ছে আমার পূর্বের, যারা 10টি কলমে প্রকৃত মজুরিতে কাজ করতে ইচ্ছুক।
আর প্রকৃত মজুরি বেড়ে যাওয়ার কারণে এই 800 জনের ভিতরে আরো 300 জন তারা বিশ্রাম ত্যাগ করে তারা কাজটাকে করাটাকে পছন্দ করলো, তারা শ্রমের যোগান দিতে তারা প্রস্তুত হলো। কিন্তু এই 20টা প্রকৃত মজুরিতে আরো 500 জন শ্রমিক, তারা 20টি কলম প্রকৃত মজুরি, এটা তাদের জন্য পর্যাপ্ত মনে করছে না। হয়তো এই 500 জনের আর্থিক অবস্থা এই 500 জনের চেয়ে কি ভালো, এই জন্য তারা মনে করছে যে আমাদের বিশ্রাম নেওয়াটাই কি ভালো। যদি প্রকৃত মজুরি আরো বেশি হয় তখন তারা কি করবে, শ্রমের যোগান দেবে। মনে করি 100 টাকা আর্থিক মজুরি, দাম 4, 25টা কলম, প্রকৃত মজুরি বেড়ে কত হলো, 25টা কলম। তা আমার তো এই 500 জন 20টা কলম হলে কি আছে, কাজ করছে। 25টা কলম হলে তো আমার এই 500 তো থাকবেই। আর প্রকৃত মজুরি আরো 5টা কলম বাড়ার কারণে এখান থেকে আরো 200 জন, 200 জন কোথায় চলে যাবে, কাজে চলে যাবে। এই 200 জন মনে করবে না, এখন যদি বিশ্রাম যদি করি তাহলে 25টি কলম আমাকে ত্যাগ করতে হবে, এটা বেশি হয়ে যাবে। এর চেয়ে শ্রমের যোগান দেওয়াটা কি ভালো। এই 200 জন যোগ হবে, শ্রমের যোগান কত হবে, 700। তাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা আমি তালিকা তৈরি করেছি, একটু ভালোভাবে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে যে প্রকৃত মজুরি যখন, আর্থিক মজুরি 100 টাকা, দাম স্তর 10 টাকা, প্রকৃত মজুরি যখন 10টি কলম, তখন এই 1000 জন শ্রমিকের মধ্যে যাদের অভাব বেশি, প্রয়োজন বেশি, কাজের যে এখনই তাদের কাজের দরকার, তারা কিন্তু শ্রমের যোগান দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। মনে করি এই 200 জন শ্রমের যোগান দিচ্ছে, প্রকৃত মজুরি 10টি কলম হলে শ্রমের যোগান 200। আর বাকি 800 জন মনে করছে এই 10টি কলম প্রকৃত মজুরি এটা খুব বেশি নয়, এর চেয়ে বিশ্রাম নেওয়াটাই কি ভালো। তারা বিশ্রামটাকে পছন্দ করলো, তারা শ্রমের যোগান তারা দেবে না। এই 800 জন যখন প্রকৃত মজুরি দাম স্তর কমে যাওয়ার কারণে 20টি কলম হলো, তখন আমার এই 200 জন তো 10টি কলমে কাজ করতে রাজি, অর্থাৎ 20টি কলমে তারা কি কাজ করতে রাজি আছে। আর যখনই প্রকৃত মজুরি বেড়ে গেল, তখন এই 800 জনের ভিতরে 300 জন চিন্তা করলো এখন যদি বিশ্রাম নেই তাহলে 20টি কলম ত্যাগ করতে হবে। তারা মনে করে না, 20টি কলম ত্যাগ করা বেশি হয়ে যাবে, কাজ করা উচিত। তারা শ্রমের যোগান দেবে, ফলে শ্রমের যোগান 200-র সাথে 300 যোগ হয়ে 500 হয়ে গেল। আর আরো যে আমার 500 রয়ে গেল, এই 500 এদের অবস্থা হয়তো এই 500-র চেয়ে কি আরো ভালো। তারা মনে করছে না, আরো বেশি যদি প্রকৃত মজুরি হয় তাহলে আমরা শ্রমের যোগান কি করব, দেব। আর একটু প্রকৃত মজুরি বাড়ার কারণে এই 500-র সাথে এখান থেকে আরো 200 জন কি হলো, যোগ দিল, শ্রমের যোগান কত হলো, 700। তাহলে আমরা দেখলাম প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বৃদ্ধি পায়। তাহলে প্রকৃত মজুরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান বৃদ্ধি পায়। তাই প্রকৃত মজুরিকে যদি আমি লম্ব অক্ষে ধরি আর শ্রমের যোগানকে যদি আমি ভূমি অক্ষে ধরি, তাহলে এখানে সম্পর্ক হচ্ছে একইমুখী, ফলে শ্রমের যোগান রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। শ্রমের যোগান রেখাটা কি হবে, ডান দিকে ঊর্ধ্বগামী হবে। কারণ প্রকৃত মজুরি বাড়লে শ্রমের যোগান বাড়ে, একইমুখী সম্পর্ক, এই জন্য শ্রমের যোগান রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে। যেমন আমরা ধরছি যে প্রকৃত মজুরি যদি W/P অর্জিত হয় তাহলে শ্রমের যোগান কত হবে, N0। প্রকৃত মজুরি যদি কমে শ্রমের যোগান কি হবে, কমবে। প্রকৃত মজুরি যদি আরো কমে শ্রমের যোগান কি হবে, আরো কি হবে, কমবে। এবং এক্ষেত্রে
ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের বক্তব্য হচ্ছে অর্থনীতিতে আর্থিক মজুরি নিম্ন দিকে নমনীয়, বা সোজা কথা আমি বলবো আর্থিক মজুরি নমনীয়। আর্থিক মজুরি কি? নমিনাল ওয়েজটা নমনীয়, অর্থাৎ আর্থিক মজুরি ইচ্ছে মতো হ্রাস করা যায়। আর্থিক মজুরি ইচ্ছে মতো হ্রাস করা যায়। আর আর্থিক মজুরি যদি ইচ্ছে মতো যদি হ্রাস করা যায়, আর্থিক মজুরি যদি ইচ্ছে মতো হ্রাস করা যায়, তাহলে প্রকৃত মজুরি কি হবে? হ্রাস পাবে। আর্থিক মজুরি যদি ইচ্ছে মতো যদি হ্রাস করা যায়, তাহলে প্রকৃত মজুরি কি? হ্রাস পাবে। আর প্রকৃত মজুরি হ্রাস পেলে আবার শ্রমের যোগানও কি হবে? হ্রাস পাবে। আর প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের যোগান বৃদ্ধি পাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আর্থিক মজুরি নিম্ন দিকে নমনীয় বা ইচ্ছে মতো হ্রাস করা যায়, এই বক্তব্যটা ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা কেন দিয়েছেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে যে অর্থনীতিতে যখনই বেকারত্ব থাকবে, যখনই বেকারত্ব থাকবে, তখন আর্থিক মজুরি হ্রাস করা যাবে। আর আর্থিক মজুরি হ্রাস করা গেলেই প্রকৃত মজুরি কি হবে? হ্রাস পাবে। আর প্রকৃত মজুরি হ্রাস পেলে শ্রমের চাহিদাটা বাড়বে। শ্রমের চাহিদা বাড়লে নিয়োগ বাড়বে, বেকারত্ব দূর হবে, পূর্ণ নিয়োগ অর্জিত হবে অর্থনীতিতে। এইটা হচ্ছে ক্লাসিক্যালদের বক্তব্য। এখন অর্থনীতিতে কিভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হয়, এইটা এখন আমরা চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করছি। এখানে নিয়োগ ধরেছি, মানে এখানে নিয়োগ মানে কি? এখানে দুটো জিনিস, সাপ্লাই অফ লেবার আর ডিমান্ড অফ লেবার। এই দুইটার মাধ্যমে কি নির্ধারিত হয়েছে? ভূমি অক্ষে নিয়োগ নির্ধারিত হয়েছে। আর এখানে ধরেছি আমরা প্রকৃত মজুরি। এটা হচ্ছে শ্রমের চাহিদা রেখা, এটা হচ্ছে শ্রমের যোগান রেখা। মনে করি অর্থনীতিতে প্রকৃত মজুরি W/P1। এই প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা হচ্ছে কত? W/P1E1 অথবা ON1। আর শ্রমের যোগান হচ্ছে W/P1E2 অথবা ON2। আমি আবার দৃষ্টি আকর্ষণ করছি প্লিজ। আর প্রকৃত মজুরি যদি কত হয়? W/P1 যদি হয়, তাহলে শ্রমের চাহিদা রেখা অনুযায়ী শ্রমের চাহিদার পরিমাণ হচ্ছে W/P1E1 অথবা ON1। এবং শ্রমের যোগান রেখা অনুযায়ী শ্রমের যোগান হচ্ছে W/P1E2 বা ON2। অর্থাৎ আমাদের এই নির্ধারিত প্রকৃত মজুরিতে শ্রমের যোগান হচ্ছে ON2 আর শ্রমের চাহিদা হচ্ছে ON1। তাহলে কি পরিমাণ শ্রমিক নিয়োগ পাবে? ON1 পরিমাণ শ্রমিক কি পাবে? নিয়োগ পাবে। কেন? কারণ এই প্রকৃত মজুরিতে W/P1 প্রকৃত মজুরিতে শ্রমের যোগান ON2, অর্থাৎ ON2 পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক, কিন্তু যারা কর্মে নিয়োগ দেবে অর্থাৎ ফ্যাক্টরির মালিকরা, তাদের শ্রমের চাহিদার পরিমাণ হচ্ছে ON1। ফলে উৎপাদনকারীরা তাদের চাহিদা অনুযায়ী শ্রমিকের নিয়োগ দেবে ON1। তাহলে বাকি N1 N2 হচ্ছে বেকার। বাকি N1 N2 শ্রমিক কি? বেকার। তখনই ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা বলেছেন অর্থনীতিতে যখন বেকারত্ব থাকবে, তখন
আর্থিক মজুরি হ্রাস পাবে। আর আর্থিক মজুরি যদি হ্রাস পায়, কে লব কমে গেল না? আর্থিক মজুরি যদি হ্রাস পায় তাহলে প্রকৃত মজুরি হ্রাস পাবে। আর প্রকৃত মজুরি যদি কি হয়, হ্রাস পায়, আস্তে আস্তে শ্রমের চাহিদাটা কি হবে, বাড়বে। তাহলে শ্রমের চাহিদা বাড়বে। শ্রমের চাহিদা বাড়া মানে কি? নিয়োগ বাড়া। শ্রমের চাহিদা বাড়া মানে নিয়োগ বাড়া। এই যে আর প্রকৃত মজুরি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। এই যে আস্তে আস্তে শ্রমের চাহিদা এখন যে কি হচ্ছে, শ্রমের চাহিদা বাড়ছে, শ্রমের চাহিদা বাড়ছে। একসময় আমরা শ্রমের চাহিদা এবং যোগান রেখার ছেদবিন্দু ই নটে, শ্রমের চাহিদা এবং যোগান রেখার ছেদবিন্দু ই নটে প্রকৃত মজুরি হ্রাস পেয়ে W/P নট হবে। কত হবে? W/P নট। যেই আমার প্রকৃত মজুরি হ্রাস পাচ্ছে, শ্রমের চাহিদা বাড়ছে, শ্রমের চাহিদা বাড়ছে, শ্রমের চাহিদা বাড়ছে। ই নট বিন্দুতে প্রকৃত মজুরি W/P নট নির্ধারিত হবে। প্রকৃত মজুরি এর নিচে আর হ্রাস পাবে না। W/P নটের এই বিন্দু নিচে আর আসবে না। কেন আসবে না? আসবে না এই জন্য যে এই W/P নট প্রকৃত মজুরিতে শ্রমের চাহিদা রেখা অনুযায়ী শ্রমের চাহিদার পরিমাণ হচ্ছে W/P নট ই নট বা ON নট। আর শ্রমের যোগান রেখা অনুযায়ী শ্রমের যোগানের পরিমাণ হচ্ছে W/P নট ই নট বা ON নট। অর্থাৎ W/P নট প্রকৃত মজুরিতে ডিমান্ড অফ লেবার এবং সাপ্লাই অফ লেবার পরস্পর কি সমান। অর্থাৎ W/P নট প্রকৃত মজুরিতে ই নট বিন্দুতে শ্রমের চাহিদা ON নট, শ্রমের চাহিদা রেখা অনুযায়ী শ্রমের যোগান রেখা অনুযায়ী শ্রমের যোগান ON নট। অর্থাৎ শ্রমের চাহিদা এবং যোগান সমান। অতএব এই ON নট হচ্ছে ভারসাম্য নিয়োগ এবং এইটাকে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বলা হয়। কি বলা হয়? অর্থনীতিতে পূর্ণ নিয়োগ বলা হয়। কেন পূর্ণ নিয়োগ বলা হয়? কারণ প্রচলিত মজুরিতে যারা কাজ করতে ইচ্ছুক তাদের সবাই যদি কাজ পেয়ে যায় তাহলে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। আমি আবারও বলছি, প্রচলিত মজুরিতে যারা কাজ করতে ইচ্ছুক তাদের সবাই যদি কাজ পেয়ে যায় তবে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। তাহলে প্রচলিত মজুরি W/P নটে শ্রমের যোগান রেখা অনুযায়ী ON নট পরিমাণ শ্রমিক কাজ করতে ইচ্ছুক, ডিমান্ড শ্রমের চাহিদা রেখা অনুযায়ী ON নট শ্রমিকের চাহিদা রয়েছে, ফলে সবাই কাজ পেয়ে যাচ্ছে, ফলে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয়েছে। এই ON নট নিয়োগের সাথে যে উৎপাদনটা সেটা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন বা জাতীয় আয়। এই ON নট নিয়োগের সাথে অর্থনীতিতে যে উৎপাদনটা সেই উৎপাদনটা হচ্ছে পূর্ণ নিয়োগ স্তরের উৎপাদন বা জাতীয় আয়। তা ক্লাসিক্যাল মডেলের মূল বক্তব্য হচ্ছে মূল্য এবং মজুরির নমনীয়তার মাধ্যমে অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হয়। আমরা প্রথমেই দেখিয়েছিলাম W/P1 প্রকৃত মজুরিতে অর্থনীতিতে N1 N2 বেকারত্ব ছিল এবং সেই বেকারত্ব দূর করার জন্য সরকারের কোনো ভূমিকা নেওয়ার প্রয়োজন নাই। সরকারের কর বাড়ানো কমানো, সাবসিডি দেওয়া ইত্যাদি কোনো কিছুর প্রয়োজন নাই। এক্ষেত্রে অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ নিয়োগ অর্জিত হবে, এই বক্তব্যে বিশ্বাসী ছিলেন ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা। তাদের বক্তব্য ছিল অর্থনীতিতে এই N1 N2 বেকারত্ব থাকার কারণে শ্রমবাজারে আর্থিক মজুরি হ্রাস পাবে, ফলে প্রকৃত মজুরি হ্রাস পাবে, ফলে শ্রমের চাহিদা বাড়বে, নিয়োগ বেড়ে বেড়ে ON নটে চলে যাবে, অর্থনীতিতে পূর্ণ নিয়োগ অর্জিত হবে এবং এই পূর্ণ নিয়োগের সাথে সম্পর্কিত উৎপাদন বা জাতীয় আয় হলো পূর্ণ নিয়োগ স্তরের জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাসিক্যাল মডেল নিয়ে আমরা আলোচনা করেছি। এটা আমাদের ক্লাসিক্যাল মডেলের প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাস খুব দ্রুত আমি দেব, খুব কম সময়ের ভিতরে দেব। দ্বিতীয় ক্লাসে যাওয়ার আগে প্রথম ক্লাসটা ভালো করে আমাদেরকে দেখতে হবে। এইটার উপর ভিত্তি করে আমি আগামী দ্বিতীয় ক্লাস আমি আলোচনা করব। এর আগে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।